ডিসকাশন করা হয়েছে। ফার্স্ট পেপারে কিছু বেসিক ইনফরমেশন আছে, কয়েকটা ডিজিজ ডিসকাশন করা হয়েছে। তো এফসিপিএস এ বা এমএসসি পার্ট ওয়ানগুলোতে ইউজুয়ালি এখান থেকে ডেসক্রিপটিভ টাইপের কিছু কোশ্চেন আসতে পারে। তবে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এমএসসি পার্ট টুর জন্য, যেখানে স্ক্রিন থেকে আছে ফিগার দেওয়া থাকে। যে কোনো লেসনগুলো এগুলা এমএসসি পরীক্ষা দিবেন, নেট থেকে ডালমানেটস বা হচ্ছে উইকিমিডিয়া যে কোনো জায়গা থেকে ছবিগুলো নামে দেখতে হবে। ছবিগুলো দেখলে মনে থাকবে, না হলে শুধু ডেসক্রিপশন পড়ে মনে রাখা কঠিন একটা। আমাদের ফার্স্টে আছে কিছু ডেফিনেশন আছে। আমাদের যে কোনো লেসন যখন আমরা ডেসক্রাইব করবো ডিজিটাল, সো ওখানে ডেফিনেশনগুলো ভাবে কাজে লাগবে। ফার্স্ট হচ্ছে, যদি কোনো এরিয়াতে কালার চেঞ্জ হয় এবং এটা যদি ফ্ল্যাট এরিয়া থাকে, তাহলে এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, হচ্ছে ম্যাকিউর বা প্যাস। যদি 1 সেন্টিমিটার বা লেস দেন হয় তাহলে সেটা হচ্ছে ম্যাকিউর, আর 1 সেন্টিমিটার বেশি হলে হচ্ছে প্যাস। যদি লেসনটা এলিভেটেড থাকে তাহলে আমরা হচ্ছে কয়েকটা ভাগে ভাগ করতে পারি, প্যাপিউল, নডিউল বা প্লাক। প্যাপিউলটা হচ্ছে, এই প্যাপিউল এবং নডিউল দুইটা হচ্ছে রেজড এরিয়া, তবে প্যাপিউল থাকবে হচ্ছে লেস দেন বা 1 সেন্টিমিটার ডায়ামিটার, নডিউল থাকবে মোর দেন 1 সেন্টিমিটার ডায়ামিটার। আর প্ল্যাকটা হচ্ছে ডায়ামিটার 1 সেন্টিমিটার বেশি থাকবে, এলিভেটেড থাকবে, কিন্তু টপটা থাকবে ফ্ল্যাট। আর ভেসিকল, ব্লিস্টার, বুলা এগুলো সবই হচ্ছে ফ্লুইড ফিল্ড লেশন। সাইজ যদি 1 সেন্টিমিটার বা তার কম থাকে তাহলে ভেসিকল বলবো, যদি 1 সেন্টিমিটার বেশি থাকে তাহলে সেটা হচ্ছে ব্লিস্টার বা বুলা। আর ব্লিস্টার মধ্যে যদি পাস থাকে সেটাকে বলবো হচ্ছে আমরা পাস্টিউল। আর যদি হচ্ছে ব্লাড কালেকশন থাকে তাহলে এর মধ্যে আমরা দুই ভাগ করতে, একটা হচ্ছে পেটিজি আর একটা হচ্ছে পালকুরা। এই ডেফিনেশনগুলো পরীক্ষা আলাদা আসবে না, জাস্ট আমরা যখন কোনো ডিজিজ ডেসক্রাইব করবো লেসনগুলো কেমন সেগুলোতে কাজে লাগবে। এরপর আমাদের ফাংশনাল অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি। তাহলে স্কিনের লেয়ারগুলোর তো অনেক ভাগ আছে, আমাদের জন্য সবগুলো জানার দরকার নেই, পরীক্ষার জন্য আমাদের জাস্ট কয়েকটা জানলে হবে। ফার্স্ট হচ্ছে এপিডার্মিস, দেন হচ্ছে বেসমেন্ট মেমব্রেন, আর হচ্ছে থার্ড হচ্ছে ডার্মিস। এই তিনটাই আমাদের মেইনলি লাগবে। এর মধ্যে এপিডার্মিস হচ্ছে আমাদের স্কিনের আউটার লেয়ার, এবং এটা তৈরি হয় কি দিয়ে, স্ট্র্যাটিফাইড স্কোমাস এপিথেলিয়াম। আর এখানে যে সেলগুলো থাকে এটা মেইনলি থাকে হচ্ছে কেরাটিনোসাইটস। তাহলে এপিডার্মিসের যে কেরাটিনোসাইট থাকে অলমোস্ট 90% হচ্ছে যে এই সেলগুলোতে গঠিত হয়। কেরাটিনোসাইটের যে বেশ কিছু ফাংশন আছে এগুলো আমাদের একটু পরে আসবে। এখানে একটা ফাংশন দেওয়া আছে, রেসপন্সিবল ফর সিনথেসিস অফ ভিটামিন ডি আন্ডার আল্ট্রাভায়োলেট লাইট। আর নেক্সট বক্সে আরো কিছু ফাংশন আসবে। এপিডার্মিস আর একটা ফাংশন লাগবে, যেমন হচ্ছে এখানে লিপিড প্রোডাকশন হয়। দেন হচ্ছে এখানে যে স্টেট্রাম কর্নিয়াম লেয়ার থাকে এটা হচ্ছে হাইড্রোফোবিক ব্যারিয়ার হিসেবে কাজ করে। আর এখানে তিনটে স্পেশাল সেল থাকে, আমরা তো বললাম যে মোর দেন 90% যেটা সেল মেইন হচ্ছে কেরাটিনোসাইট। এই সেলটা থাকে হচ্ছে ল্যাঙ্গারহ্যান্স সেলস। এই সেলটা হচ্ছে বোন ম্যারো ড্রাইভড সেল, এবং এদের কাজ হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টেশন করা। তাহলে আমরা এর আগে টিস্যু ম্যাক্রোফেজ পড়ছিলাম, যাদের হচ্ছে যে ফ্যাগোসাইটিক প্রপার্টিজ আছে এবং হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টেশন করে। আমরা বলছিলাম বিভিন্ন অর্গানেদের বিভিন্ন নাম থাকে, যেমন লিভারের ক্ষেত্রে হচ্ছে যে কাপ্পা সেল, তারপর লাংস আছে অ্যালভিউলার ম্যাক্রোফেজ, এরপর হচ্ছে সিএনএস থেকে মাইক্রোগ্লিয়া। ঠিক একইভাবে স্কিনে যে সেলগুলো থাকে এগুলোকে বলে ল্যাঙ্গারহ্যান্স সেলস। তাহলে কোন কোন টিস্যুতে ম্যাক্রোফেজ নাম কি কি থাকে নামগুলো একটু লাগবে। এর পাশে মেলানোসাইট। তাহলে মেলানোসাইটটা আমাদের অরিজিনাল কোথা থেকে, নিউরাল ক্রেস্ট থেকে, এবং এটা কাজ হচ্ছে পিগমেন্ট মেলানিন সিনথেসিস করা। তাহলে মেলানোসাইট কি করে, আমাদের মেইনলি স্কিনে যে পিগমেন্টেশন হয় এটা মেইনলি হয় মেলানোসাইট সেলগুলোর কারণে। তাহলে কোনো পেশেন্টে যদি মেলানোসাইট কম হয় তাহলে পেশেন্টে কি হবে, পিগমেন্টেশনটা কমবে, হাইপারপিগমেন্টেড থাকবে। এছাড়া একটা ইম্পর্টেন্ট সেল থাকে সেটা হচ্ছে মার্কাল সেল। এটার কাজ কি, সিগন্যাল ট্রান্সডাকশন অফ ফাইন টাচ। তাহলে সেলগুলোর ফাংশন আলাদা থেকে পরীক্ষা আসতে পারে।
এরপর আসি বেসমেন্ট মেমব্রেন। তাহলে এপিডার্মিস এবং ডার্মিস এর মাঝখানে থাকে হচ্ছে বেসমেন্ট মেমব্রেন। এখানে মেইনলি থাকে হচ্ছে টাইপ 4 কোলাজেন। তাহলে কিছু কিছু ডিজিজ আছে যেগুলো টাইপ 4 কোলাজেন ড্যামেজ হয়, সেগুলোতে বেসমেন্ট মেমব্রেনগুলো অ্যাফেক্টেড হতে পারে। ডার্মিসের মেইন সেল থাকে হচ্ছে ফাইব্রোব্লাস্ট সেল, আর এটা কাজ হচ্ছে ভাস্কুলার সাপোর্টস এপিডার্মিস স্ট্রাকচারালি অ্যান্ড নিউট্রিশনালি। ডার্মিসের দুটো লেয়ার থাকে, সুপারফিশিয়াল ডার্মিস আর একটা হচ্ছে ডিপার ডার্মিস। সুপারফিশিয়ালটা লেয়ারটার নাম হচ্ছে প্যাপিলারি ডার্মিস, আর ডিপ লেয়ার যেটা থাকে সেটা বলা হয় রেটিকুলার ডার্মিস। ডার্মিসের একটা ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে ব্লাড ভেসেল, নার্ভস অ্যান্ড এপিডার্মাল ড্রাইভড যে অ্যাপেন্ডেজ আছে, যেমন হেয়ার ফলিকল, সুয়েট গ্ল্যান্ড, এইগুলাকে সাপোর্ট দেয় হচ্ছে ডার্মিস। তাহলে এপিডার্মিস এবং ডার্মিস আলাদা করে ফাংশন আসতে পারে পরীক্ষায়। এরপরে এপিডার্মাল অ্যাপেন্ডিক্সের মধ্যে হেয়ার ফলিকল আছে, সিবেশিয়াস গ্ল্যান্ড, সুয়েট গ্ল্যান্ড, নেইলস, এগুলোতে কিছু ইম্পর্টেন্ট লাইন আছে, এগুলো একটু দেখে নেবেন। এখান থেকে আমরা একটু দেখি যেটা সিবেশিয়াস গ্ল্যান্ড। সিবেশিয়াস গ্ল্যান্ডগুলো তৈরি হয় কি দিয়ে? কম্পোজড অফ মডিফাইড কেরাটিনোসাইট। আর অ্যান্ড্রোজেন এবং প্রোজেস্টেরন কি করে? সিবাম সিক্রেশন বাড়ায়, আর ইস্ট্রোজেন হচ্ছে সিবাম সিক্রেশন কমায়। এটা আমরা যখন একনি পড়বো তখন আবার এখানে কাজে লাগবে। এরপর সুয়েট গ্ল্যান্ড দুই ধরনের পাওয়া যায়, এক্রাইন সুয়েট গ্ল্যান্ডস আর একটা সেপোক্রাইন গ্ল্যান্ডস। দুইটার ভিতরে কিছু পার্থক্য আছে, যেমন এক্রাইন যেগুলো গ্ল্যান্ডস এটা অল ওভার দ্য বডিতে থাকে, তারপর যে থার্মোরেগুলেশনে মেজর রোল আছে এদের। আর অ্যাপোক্রাইন গ্ল্যান্ড যেগুলো, এগুলো হচ্ছে রেস্ট্রিক্টেড টু এক্সিলা, মেমারি অ্যান্ড জেনিটাল এরিয়াস। তাহলে এটা দুইটার ডিস্ট্রিবিউশন এবং দুইটার ফাংশন এটা অনেক পরীক্ষা আসতে পারে। এবার ফাংশনস অফ স্কিন, এখান থেকে খুব ফ্রিকোয়েন্টলি কোশ্চেন আছে। ফার্স্ট হচ্ছে একটা এমসি হিসেবে টোটাল ওভার যে ফাংশনগুলো আছে সেগুলো সবগুলো পড়তে হবে। প্রোটেকশন এগেনস্ট কেমিক্যালস, পার্টিকলস, তারপরে অ্যান্টিজেন, হ্যাপটেন, মাইক্রো অর্গানিজম, তারপর মেনটেন্স অফ ফ্লুইড ব্যালেন্স, মেটাবলিজম, হরমোনাল, টেম্পারেচার রেগুলেশন, তারপর হচ্ছে ফেরোমোনাল, শক অ্যাবজর্বার, সেন্সেশন, তারপর প্রোটেকশন অ্যান্ড সাইকোলজিক্যাল গ্রুমিং অ্যান্ড সেক্সুয়াল। তাহলে স্কিনের বিভিন্ন ধরনের ফাংশন আছে। এর মধ্যে বেশি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য হচ্ছে যেমন হচ্ছে ফ্লুইড ব্যালেন্স মেনটেন করে কোন লেয়ার। তাহলে স্ট্রেটাম কোয়ানিয়াম এটা হচ্ছে ফ্লুইড ব্যালেন্স মেনটেন করে। তাহলে এই লেয়ারগুলো যদি ড্যামেজ হয়, বিশেষ করে যেমন বার্নের পেশেন্টের বা সিভিয়ার যে টিস্যু ইনজুরি হয়, তাহলে সেগুলোর ক্ষেত্রে কি হবে? পেশেন্টের যে ওয়াটার, ইলেক্ট্রোলাইটস এবং ম্যাক্রোমোলেকুলস লস হতে পারে। মেটাবলিজম মেইনলি করে কোন সেল? কেরাটিনোসাইটস। মেটাবলিজমের মধ্যে আছে কি কি? ডিটক্সিফিকেশন অফ জেনোবায়োটিক্স, রিটার্ড মেটাবলিজম অ্যান্ড আইসোমাইজেশন অফ ইউরোক্যানিক অ্যাসিড। তাহলে পরীক্ষা আসতে পারে যে কোন সেল হচ্ছে মেটাবলিজম করে এগুলা। কেরাটিনোসাইটের আর দুটো ফাংশন আছে ইম্পর্টেন্ট, হচ্ছে কনভার্সন অফ T4 to T3 and conversion of 7-dehydrocholesterol to vitamin D। মানে মোটামুটি সবগুলো হচ্ছে হরমোনাল বা মেটাবলিজম রিলেটেড যে ফাংশন আছে এগুলো করা আছে সব কেরাটিনোসাইট। তাহলে পরীক্ষা আলাদা করে কেরাটিনোসাইটের ফাংশন এমসি হিসেবে আসতে পারে, অথবা যে সিঙ্গেল হিসেবে আসতে পারে। টেম্পারেচার রেগুলেশন করা হচ্ছে আমরা একটু আগে পড়লাম এক্রাইন গ্ল্যান্ডস, আর ফেরোমোনাল এই ফাংশনটা করা হচ্ছে অ্যাপোক্রাইন সুয়েট গ্ল্যান্ডসগুলো। তাহলে এখান থেকে চারটা মেনলি পরীক্ষা আসার মতো। এবার ইনভেস্টিগেশন অফ স্কিন ডিজিজ। তাহলে এখান থেকে একবার পরীক্ষায় সিঙ্গেল বেস্ট আসছিল। আমরা মেইনলি হচ্ছে দুই ধরনের টেস্ট করে দেয়, একটা হচ্ছে প্যাচ টেস্ট আর একটা হচ্ছে প্রিক টেস্ট। কোনটা কোথায় করি? ডিলেড সেল মেটেড টাইপ 4 হাইপারসেন্সিটিভ রিয়াকশন, এটা দেখার জন্য আমরা করি প্যাচ টেস্ট। আর টাইপ 1 আর ইমিডিয়েট হাইপারসেন্সিটিভ রিয়াকশন, এটা দেখার জন্য আমরা করি প্রিক টেস্ট বা স্পেসিফিক আইজিই টেস্ট। শনিবার তাহলে প্যাচ টেস্ট এবং প্রিক টেস্ট কোনটা কোথায় করা হয়? এটা সিঙ্গেল বেস্ট এর আগে আসছে পরীক্ষায়। তাহলে টাইপ 4 হাইপারসেন্সিটিভ রিয়াকশন যেমন ডার্মাটাইটিস, এই ক্ষেত্রে আমরা করবো প্যাচ টেস্ট। আর টাইপ 1 ইমিডিয়েট হাইপারসেন্সিটিভ রিয়াকশন, যেটা হতে পারে ভ্যারিয়াস অ্যান্টিজেন বা ড্রাগ রিলেটেড, সেক্ষেত্রে আমরা করবো প্রিক টেস্ট অথবা স্পেসিফিক আইজিই টেস্টিং। এটা হচ্ছে প্রেজেন্টিং প্রবলেমস ইন স্কিন ডিজিজ। এখানে কিছু ডেফিনেশন দেওয়া আছে, জাস্ট একটু রিডিং দেখেন, পরীক্ষার জন্য অত দরকার নেই। এই জিনিসটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কোন একটা স্কিন লেশন, এটা কি মেলানোসাইটিক নেভাস নাকি মেলিগেন্ট মেলানোমা, এটা আমরা কিভাবে বুঝতে পারবো?
তাহলে কিছু ফিচার্স দেখে আমরা বুঝতে পারবো যে এটা মেলানোমা কিনা। তাহলে ফিচার্স সাজেস্টিভ অফ মেলানোমা, এটা পরীক্ষা আসতে পারে। কি কি ফিচার্স? যদি কোনো একটা লেশন আদার্স লেশন থেকে ডিফারেন্ট লুক থাকে এবং এগুলো যদি নর্মাল স্কিন মার্কিং না থাকে তাহলে এগুলো মোস্ট সাজেস্টিভ মেলানোমা। যদি পেশেন্টের ফার্স্ট ডিগ্রি রিলেটিভে কোনো মেলানোমা হিস্ট্রি থাকে, আর দুইটা হচ্ছে আমাদের স্ক্রিন সিস্টেম আছে, একটা হচ্ছে এবিসিডি রুল আর একটা হচ্ছে গ্লাসগো 7 পয়েন্ট চেকলিস্ট। তাহলে এই দুইটা জিনিস আমাদের হচ্ছে যে মেলানোমা কিনা সাসপেক্টেড কিছু ক্লু দিতে পারে। এবিসিডির মধ্যে কি আছে? এ ফর অ্যাসিমেট্রি, বি ফর বর্ডার ইরেগুলার, সি ফর কালার ইরেগুলার, ডায়ামিটার মোর দেন 5 সেন্টিমিটার, মোর দেন 0.5 সেন্টিমিটার, আর হচ্ছে এলিভেশন ইরেগুলার প্লাস লস অফ স্কিন মার্কিংস। তাহলে এটা হচ্ছে পরীক্ষা এমসিকিউ আসার জন্য খুবই ইম্পর্টেন্ট, যে হোয়াট আর দ্য ফিচার্স অফ মেলানোমা। আরেকটা আছে 7 পয়েন্ট চেকলিস্ট। তাহলে এর মধ্যে কিছু মেজর ফিচার্স আছে, যেমন চেঞ্জ ইন সাইজ, শেপ অ্যান্ড কালার। আর মাইনর ফিচার্সের মধ্যে আছে ডায়ামিটার, ইনফ্লামেশন, উজিং, ব্লিডিং, ইচিং আর ওয়াটার সেন্সেশন। তাহলে এই ফিচার্সগুলো যদি থাকে তাহলে দিস আর মোর সাজেস্টিভ অফ মেলানোমা। এর পাশে আমাদের স্কিন র্যাশ। তাহলে আমাদের ডার্মাটোলজির রোগগুলো সেগুলো একটা মেইন কম্পোনেন্ট থাকে স্কিন র্যাশ। স্কিন র্যাশের মধ্যে সবচেয়ে কমন প্রেজেন্টেশন হচ্ছে ম্যাকুলার পেপুলার র্যাশ। র্যাশের কিছু ক্যারেক্টারিস্টিক দেখে আমরা ডায়াগনোসিস ডিটারমিন করতে পারি। এর মধ্যে একটা আছে এজ এট অনসেট অ্যান্ড ডিউরেশন অফ র্যাশ। এর মধ্যে যেমন আছে এটোপিক একজামা, এগুলো ইউজুয়ালি হয় আর্লি চাইল্ডহুডে। তারপর যদি ইনফেক্টিভ বা ড্রাগ ইন্ডিউসড র্যাশ হয় তাহলে এগুলো ইউজুয়ালি হয় শর্ট ডিউরেশনে। আর ড্রাগ ইন্ডিউসড র্যাশের ক্ষেত্রে রিসেন্ট কোনো একটা ড্রাগ ইউজের হিস্ট্রি থাকতে পারে। এরপরে আর্টিকেরিয়াল র্যাশ। আর্টিকেরিয়াল র্যাশগুলো কি হয়? উইল কাম অ্যান্ড গো ওভার শর্ট পিরিয়ডস অফ টাইম অ্যান্ড ডু নট পাসিস্ট বিয়ন্ড 24 আওয়ার্স। মানে ভেরি শর্ট ডিউরেশনের জন্য এগুলো থাকবে। এগুলো ইম্পর্টেন্ট, তবে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পরের কথাগুলো। একটা হচ্ছে সাইট অ্যাট অনসেট অ্যান্ড ডিস্ট্রিবিউশন, দেন হচ্ছে ইজিং, আর একটা হচ্ছে ডিস্টিং ইলনেস অ্যান্ড সিস্টিং সিমটমস। তাহলে এগুলো হচ্ছে পরীক্ষা আমাদের এসবিএ সলভ করার ক্ষেত্রে বেশি কাজে লাগবে। তাহলে ফার্স্ট যেটা আমরা দেখি অ্যাটোপিক এক্সেমা, এটা বিষয় কোথায়? ফ্লেক্সুরাল সাইডগুলোতে। সোরিয়াসিস মেইন হয় কোথায়? এক্সটেন্সর সারফেস অ্যান্ড স্কাল। তারপর সোরিয়াসিস ক্ষেত্রে ইসগালি লেশনগুলো থাকে কেমন? সিমেট্রিক্যাল। তারপর কন্টাক্ট ডার্মাটাইটিস বা ইনফেকশাস লাইক হার্পেস জোস্টার, এগুলো থাকবে অ্যাসিমেট্রিক্যাল। এর মধ্যে হার্পেস জোস্টার আবার ডার্মাটোলজিক্যাল, আমাদের ডার্মাটোম মেনটেন করে লেশনগুলো থাকবে। তাহলে এই ধরনের আমরা ফিচার্স দেখে যে কোনটা সিমেট্রিক্যাল, কোনটা অ্যাসিমেট্রিক্যাল, কোনটা ডার্মাটোম মেনটেন করতেছে, কোনটা ফ্লেক্সর সার্ভিসে বেশি, কোনটা এক্সটেন্সর সার্ভিসে বেশি, এইগুলো দেখে আমরা স্কিনের আলাদা করতে পারি। এরপর যেমন দেখি এক্সেমার ক্ষেত্রে ইচিংটা থাকে অনেক বেশি প্রিডোমিনেন্ট, সোরিয়াসিসের ক্ষেত্রে এত বেশি প্রিডোমিনেন্ট থাকে না। তারপর প্রিসিডিং ইলনেস বা সিস্টেমিক সিমটমসের মধ্যে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে গাট সোরিয়াসিসের ক্ষেত্রে কি থাকবে? হিস্ট্রি অফ বিটা হিমোলাইটিক স্ট্রোকাল সো থ্রোট। তাহলে এরপরে যখন আমরা পড়বো তখন দেখবো গাটের সোরিয়াসিস, তারপর পিটাইসোজিয়া, এগুলো মোটামুটি র্যাশগুলো হচ্ছে কাছাকাছি। সো এই ধরনের এক্সট্রা যে ক্লুগুলো থাকে এগুলো দেখে আমাদেরকে আলাদা করতে হবে ডিসগুলা। এরপর ইনফেকশাস মনোনিউক্লিয়াস, এটা আমরা পড়ছিলাম যে ইনফেকশাস মনোনিউক্লিয়াসের পেশেন্টে যদি অ্যামোক্সিলিন ইউজ করা হয় তাহলে বেশিরভাগ পেশেন্টের ক্ষেত্রে ইরিথ্রোমাটাস ম্যাকুলার পেপুলার ইরাকশন ডেভেলপ করতে পারে। তাহলে এখানে দুইটা জিনিস ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ইনফেকশাস মনোনিউক্লিয়াসিস প্লাস অ্যামোক্সিলিন, এই দুইটা কম্বিনেশনটা মনে রাখতে হবে। এই দুটাই। এবার আসি কজেস অ্যান্ড ক্লিনিক্যাল ফিচার্স অফ কমন স্কেলি র্যাশ। তাহলে স্কেলি র্যাশ থেকে একটা আসতে পারে, এমসিকিউ আসতে পারে, যে হোয়াট আর দ্য কজেস অফ স্কেলি র্যাশেস বা হোয়াট আর দ্য এক্সাম্পল অফ স্কেলি র্যাশেস। আরেকটার সময় সিঙ্গেল বেস্ট সিনারিও দিতে পারে কিছু ফিচার্স দিয়ে। তাহলে কজের মধ্যে আমাদের ইম্পর্টেন্ট কি কি আছে যেগুলো পরীক্ষা আসতে পারে? ফার্স্ট হচ্ছে অ্যাটোপিক এক্সেমা, সোরিয়াসিস, পিটারিয়াসিস রোজিয়া, পিটারিয়াসিস ভার্সিকালা, লাইকেন প্ল্যানাস, অ্যান্টিনা কর্পোরিস। তাহলে এই ছয়টা হচ্ছে পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট। এছাড়া কি আছে? ড্রাগ রিঅ্যাকশন এবং সেকেন্ডারি সিফিলিস, এই দুটো খুব একটা আসে না। তাহলে এগুলো পার্থক্য কি হবে কিভাবে? ফার্স্ট হচ্ছে ডিস্ট্রিবিউশন, সাইট কোথায়। আমরা অলরেডি পড়ছি অ্যাটোপিক এক্সেমা, এটা মেইন হয় কোথায়? ফ্লেক্সার্স অ্যান্ড ফেস। আমাদের বডি যে ফ্লেক্সার সার্ভিসগুলো আছে সেগুলোতে অ্যাটোপিক এক্সেমাটা বেশি হয়। সোরিয়াসিস বেশি হয় এক্সটেন্সর সার্ভিসগুলোতে।
এছাড়া লোয়ার ব্যাক এবং স্কাল্পও হতে পারে। তাহলে এখানে আমরা একটা পয়েন্ট আলাদা করতে পারি স্কেলিডাস দেখে। ফ্লেক্সার সারফেস হলে অ্যাটোপিক এক্সেমা, এক্সটেন্স হলে সোরিয়াসিস। ফ্লেক্সার সারফেস আরেকটা কমন হচ্ছে লাইকেন প্ল্যানাস, ইউজুয়ালি ডিস্টাল লিম্বে বেশি হয়। তাহলে ফ্লেক্সার সারফেস যদি আমরা র্যাশ পাই তাহলে আমাদের ডিফারেন্সিয়াল আসছে দুইটা, অ্যাটোপিক এক্সেমা আর একটা হচ্ছে লাইকেন প্ল্যানাস। আর এক্সটেন্সর সারফেস হলে বা লোয়ার ব্যাক স্কাল্প এগুলোতে ইনভলভমেন্ট করে মেইনলি সোরিয়াসিস। এবার আসি পিটারিয়াসিস রোজিয়া অ্যান্ড পিটারিয়াসিস ভার্সিকালার, এই দুটো হয় মেইনলি হচ্ছে ট্রাঙ্কে, মানে আমাদের বডিতে আর কি। ডিফারেন্সিয়েট করা যাবে কিভাবে? পিটারিয়াসিস রোজিয়া থেকে ফায়ার ট্রি প্যাটার্ন, এটা একটা গাছের মতো যে বড় দিনে যে বিভিন্ন ধরনের গাছ সাজায়, বিশেষ করে যারা খ্রিস্টান ধর্মের আছে, গাছের যে প্যাটার্ন থাকে ওই ধরনের প্যাটার্নে দুই সাইডে রেশ টাইপের করে। সে টিনিয়া কর্পোরিসটা যে জায়গায় বডির যে কোনো জায়গাতে হইতে পারে, এটা স্পেসিফিক কোনো সাইড নেই, তো এটা আলাদা করে কোনো মেনশন করা হয়নি। তাহলে ডিস্ট্রিবিউশন দেখে আমরা একটা আইডিয়া পাইতে পারি। এরপর হচ্ছে মরফোলজি। অ্যাটোপিক এক্সামাতে কি থাকবে? এখানে হচ্ছে পলিডিফাইন্ড ডাইথেমা থাকবে, স্কেলিলেশন থাকতে পারে যেহেতু সবগুলো স্কেলিলেশনের এক্সাম্পল। তারপর হচ্ছে ভেসিকলস থাকতে পারে, ইউজুয়ালি হার্পেস সিমপ্লেক্স ভাইরাস ইনফেকশন হলে আরো বেশি হয়, তখন সেটাকে বলে এক্সেমা হার্পেটিকাম, এটাও পরে আসবে। তাহলে এক্সেমার ক্ষেত্রে আমাদের লেশনগুলো হবে আছে পোরলি ডিফাইন্ড, সাইট হবে ফ্লেক্সার সারফেসে। সোরিয়াসিস ক্ষেত্রে আমরা বলছিলাম মেইনলি থাকে এক্সটেন্সর সারফেসে, লোয়ার ব্যাক এন্ড স্কাল্পে। লেশনগুলো থাকবে হচ্ছে ওয়েল ডিফাইন্ড। আর এর সাথে থাকবে কি ইরাইথমেটাস প্ল্যাক থাকবে, সিলভারি স্কেলস থাকতে পারে। তাহলে সোরিয়াসিসের ক্ষেত্রে সবগুলো পয়েন্ট ইম্পর্টেন্ট। পিটারিসিস রোজিয়ার ক্ষেত্রে ওয়েল ডিফাইন্ড স্মল ইরাইথমেটাস প্ল্যাক থাকবে। ভার্সিকালার ক্ষেত্রে থাকবে কি হাইপোপিগমেন্টেড এন্ড হাইপারপিগমেন্টেড স্কেলি প্যাচ। তাহলে কোনটাতে প্ল্যাক্স থাকতেছে কোনটাতে প্যাচ থাকতেছে এগুলো একটু খেয়াল করে দেখতে হবে। লাইকেন প্ল্যানেসের ক্ষেত্রে সবগুলো পয়েন্ট ইম্পর্টেন্ট। শাইনি, ফ্ল্যাট টপ, ভায়োলেশিয়াস, পেপিউল। আর থাকবে কি উইকহ্যামস স্ট্রেইন। টিনিয়া কর্পোরেসির ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে এক্সপানশন উইথ সেন্ট্রাল ক্লিয়ারিং। তাহলে এগুলো ক্ষেত্রে অ্যানুলার টাইপের ব্ল্যাকলেস থাকতে পারে, তবে সেন্ট্রাল এরিয়া থাকবে ক্লিয়ার। এরপর আসে অ্যাসোসিয়েটেড সাইন। এক্সামের ক্ষেত্রে কি থাকবে? এক্সামগুলো আমরা বলছিলাম কি এক্সটেন্সিভলি ইসি হয়, এদের ক্ষেত্রে ইচিং অনেক বেশি থাকে। ইচিং এর কারণে কি হয়, নেল গুলো থাকে শাইনি, যত বেশি চুলকাবে নেল গুলা তত শাইনি হবে। তারপর হচ্ছে গ্রে ব্রাউন ডিসকালারেশন থাকে নেকে। সোরিয়াসিসের ক্ষেত্রে সোরিয়াটিক নেইল চেঞ্জ থাকতে পারে, লাইক নেইল পিটিং, অনাইকোলাইসিস। তারপর যদি আর্থ্রাইটিস থাকে সাথে তাহলে সেক্ষেত্রে জয়েন্ট পেইন থাকতে পারে। আর একটা থাকতে পারে কোবনার ফেনোমেনন। কোবনার ফেনোমেনন থাকে আবার লাইকেন প্ল্যানাসেও। কোবনার ফেনোমেননটা কি জিনিস? Skin reaction in which new skin lesions appear on previously healthy skin after trauma or injury. তারপরে স্কিনে যদি কোনো একটা ট্রমা হয় বা কোনো একটা ইনজুরি হয় তাহলে সেই জায়গাগুলোতে আবার নতুন করে যে ক্যারেক্টারিস্টিক স্কিন র্যাশ, এই র্যাশগুলো ডেভেলপ করে, এটাকে বলে কোবনার ফেনোমেনন। বেশ কয়েকটা ডিজিজে পাওয়া যায়, এখানে ইম্পর্টেন্ট হচ্ছে সোরিয়াসিস এবং একটা হচ্ছে লাইকেন প্ল্যানাস। এর পাশে পিটারিসিস সোরিয়াসিসের একটা ক্যারেক্টারিস্টিক অ্যাসেট সাইনটিক, সেটা হচ্ছে হেদার্ড প্যাচ। এটা হচ্ছে সালমন কালার বা পিঙ্ক কালার সিঙ্গেল ওভাল একটা র্যাশ থাকে। তাহলে এটা থাকলে এটা হচ্ছে যে পিটারিসিসের জন্য প্যাথোগনমিক সাইন বলা যায়। লাইকেন প্লাস এক্সট্রা কি থাকবে? হোয়াইট লেসিন নেটওয়ার্ক অন বাক্কাল মিউকোসা। টিনিয়া কর্পোরিসা ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে সাইডগুলা, নেইল, স্কাল্প, গ্রোইন। তাহলে এই সবগুলো ফিচার্স দেখে আমাদের স্কেলের র্যাশ কোনটা কি ফিচার্স এগুলো একটু আলাদা করে দেখতে হবে। আচ্ছা আমরা একটু কয়েকটা র্যাশ একটু দেখি, তাহলে ভালো মনে থাকবে। আর ডাউনলোড করা হচ্ছে না। তাহলে পিটারিসিস রোজিয়ার ক্ষেত্রে আমরা বলছিলাম কি আর্টারি প্যাটার্ন র্যাশ থাকে, যেটা আলাদা করে মার্ক করে দেওয়া হয়েছে, ইউজুয়ালি ট্র্যাঙ্কে থাকবে এবং ব্যাক সাইডে থাকে। তাহলে যে এই প্যাটার্নে যদি র্যাশ থাকে আর্টারি প্যাটার্ন, এটা হচ্ছে পিটারিসিস রোজিয়ার জন্য ক্যারেক্টারিস্টিক্স। এরপরে আরেকটা কি থাকবে, এখানে হেজার্ড প্যাচ থাকবে।
তাহলে এই যে এই ধরনের সিঙ্গেল একটা ওভাল পিঙ্ক কালার বা সালমন কালার এই ধরনের র্যাশ থাকে এবং এর সাইড হচ্ছে কলার স্কেলিং বলে, মানে কলার শেপে স্কেলি র্যাশ থাকে। এরকম সিঙ্গেল যদি র্যাশ থাকে তাহলে এটাকে বলে হেদার প্যাচ। তাহলে এগুলো হচ্ছে পরীক্ষায় পার্ট ওয়ানে তো নাই, ছবি নাই, এগুলো হচ্ছে অস্মিতা আসতে পারে, অথবা পার্ট টু ক্ষেত্রে আমাদের এগুলো বেশি কাজ লাগবে। তাহলে এই ধরনের ক্যারেক্টারিস্টিক যে স্কিন র্যাশ গুলো আছে এগুলো একটু আপনার নেটে সার্চ দিয়ে দেখে নেবেন। এরপর আসি ব্লিস্টার্স। তাহলে ব্লিস্টার্স আমরা বলছিলাম কি ফ্লুইড ফিল্ড কালেকশনস। যদি এটা স্মল থাকে তাহলে সেটাকে বলে ভেসিকল, যদি লার্জ হয় তাহলে সেটাকে বলে বুলা। তাহলে ভেসিকুলার ব্লিস্টার এবং বুলাস রিলেশন এগুলো আলাদা আলাদা কজ আছে, লোকালাইজড এবং জেনারেলাইজড আলাদা করে মুখস্থ করতে হবে, এটা পরীক্ষায় এমসি হিসেবে আসে। এরপর এখানে একটা কথা লেখা আছে ব্লিস্টার্স কেন হয়। ব্লিস্টার অকার্স ডিউ টু লস অফ সেল এডেশন উইদিন দ্য এপিডার্মিস অর সাব এপিডার্মাল রিজিয়ন। তাহলে যে লস অফ এডেশন বা স্প্লিটিং এটা কোথায় আছে এটার উপর ডিপেন্ড করে স্কিন এই লেশনগুলো ডিফারেন্ট হতে পারে। যেমন স্প্লিটটা যদি হাই এপিডার্মিস হয় তাহলে সেক্ষেত্রে ইউজুয়ালি কোনো ইনট্যাক্ট ব্লিস্টার পাওয়া যায় না, খুবই সুপারফিশিয়াল লেয়ার হওয়ার কারণে এই লেশনগুলো কি হয় রাপচার হয়ে যায়, ফলে সেখানে শুধু স্কিন ইরেশন পাওয়া যেতে পারে আর অন্য কিছু পাওয়া যায় না। এক্সাম্পল কি পেম্পিগাস ফোলিয়াসিস, স্টেফিলোকক্কাল স্কার্টেড স্কিন সিনড্রোম, বুলাস এমপিডিগো। তাহলে এগুলো হচ্ছে মানে ব্লিস্টারিং স্কিন লেশন হওয়া সত্ত্বেও এগুলোতে তেমন কোনো ব্লিস্টার ইউজুয়ালি পাওয়া যায় না, বেশিরভাগই রাপচার হয়ে যায়। এখন স্প্লিটার যদি একটু লোয়ার রিজিয়ন হয় এপিডার্মিসের তাহলে সেক্ষেত্রে কিছু ব্লাস্টার পাওয়া যেতে পারে এবং এগুলো থাকবে হচ্ছে ফ্ল্যাক্সিড ব্লাস্টার ব্লিস্টার্স, আর এর সাথে ইরেশন থাকবে। এক্সাম্পল কি পেম্পিগাস ভালগারিস, আর একটা হচ্ছে 10 বা টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিস। পরীক্ষায় বেশি আসে হচ্ছে পেম্পিগাস ভালগারিস। পেম্পিগাস ভালগারিস আমরা কি পাচ্ছি ইনট্যাক্ট ফ্ল্যাক্সিড ব্লিস্টার্স অ্যান্ড ইরেশনস। আর স্প্লিটার যদি সাব এপিডার্মাল হয় মানে এপিডার্মিসের নিচে তাহলে সেক্ষেত্রে আমাদের ব্লিস্টার হবে এগুলো হচ্ছে টেন্স ব্লিস্টার। সবথেকে ইম্পর্টেন্ট এক্সাম্পল হচ্ছে বুলাস পেম্পিগয়েড। এছাড়া কোথাও পাওয়া যেতে পারে এপিডার্মোলাইসিস বুলোসে অ্যাকুইজিটা, আর হচ্ছে পলফাইরিয়া কিউটিনি টার্ডা। তাহলে এতগুলো যদি মনে থাকে তাহলে দুইটা মনে রাখতে হবে, পেম্পিগাস ভালগারিস আমরা পাবো ফ্ল্যাক্সিড ব্লিস্টার্স আর টেন্স ব্লিস্টার পাবো হচ্ছে বুলাস পেম্পিগয়েডে। এরপর সে নিকোলস্কি সাইন। তাহলে একটু আগে আমরা পড়লাম হচ্ছে কোয়েবনার ফেনোমেনন, এখন আসছে নিকোলস্কি সাইন আর একটু পরে আসবে অসপিট সাইন। তাহলে এগুলো কি জিনিস একটু জানা লাগবে। নিকোলস্কি সাইন কি স্লাইডিং ল্যাটারাল প্রেশার ফ্রম এ ফিঙ্গার অন নর্মাল লুকিং এপিডার্মিস ক্যান ডিসক্লোজ অ্যান্ড ডিটাচ দ্য এপিডার্মিস ইন কন্ডিশনস উইথ ইন্ট্রা এপিডার্মাল ডিফেক্টস। কারণ স্কিনটাকে যদি আপনি আঙুল দিয়ে একটু প্রেশারাইজ করেন তাহলে ওখান থেকে স্কিনটা উঠে চলে যাবে। এটাকে বলা হচ্ছে নিকোলস্কি সাইন, পাওয়া যায় কোথায় পেম্পিগাস ভালগারিস আর একটা হচ্ছে টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিস, মানে যেগুলোতে এপিডার্মালিসে স্প্লিটিং থাকে। এবার কজেস অফ অ্যাকুয়ার্ড ব্লিস্টার্স, লোকালাইজড এবং জেনারেলাইজড বুলা এবং ভেসিকুলার লেশন। এগুলো এক্সাম্পল পরীক্ষায় এর আগে আসছে, সেগুলো একটু মুখস্থ করতে হবে। এর পাশে ইচিং কথা এতক্ষণ আমরা পড়লাম স্কিন র্যাশ, ডাউনটলে যা একটা ইম্পর্টেন্ট প্রেজেন্টেশন আছে ইচিং নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। ইচিং এর মধ্যে বেশি ইম্পর্টেন্ট আছে সেকেন্ডারি কজেস অফ প্রুরাইটাস। তাহলে কি কারণ হতে পারে, এটা হচ্ছে লিভার ডিজিজগুলোতে আমরা জানি অবস্ট্রাকটিভ যে লিভার ডিজিজগুলো আছে মেইনলি এগুলোতে পেশেন্ট ইচিং নিয়ে প্রেজেন্ট করে। কজ কি ডিউ টু সেন্ট্রাল ওপিয়াড ইফেক্ট আর একটা হচ্ছে এলিভেশন ইন বাইল সল্ট। ট্রিটমেন্ট হচ্ছে ন্যালট্রেক্সন, কোলেস্ট্রামিন, রিফাম্পিসিন। তাহলে পিবিসি পিএসসি ডিজিজের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে এগুলোর ক্ষেত্রে পেশেন্ট ইচিং থাকতে পারে, সেখানে এগুলো ট্রিটমেন্ট ছিল। এছাড়া রেনাল ফেলে বা সিগারেট পেশেন্ট ইচিং থাকতে পারে। এন্ড্রোক্রাইন কিছু ডিজিজ আছে যেগুলোতে ইচিং হতে পারে, ডায়াবেটিস মেলাইটাস, থাইরয়েডক্সিকোসিস, হাইপোথাইরয়েডিজম এন্ড কার্সিনোড সিনড্রোম। হেমাটোলজিক্যালের মধ্যে অ্যানিমিয়া তো হতে পারে এবং পলিসাইথেমিয়া উভয় ভেদা দুইটাতেই ইচিং হতে পারে। পলিসাইথেমিয়া উভয় ভেদার ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট কিছু আছে, এগুলোর ক্ষেত্রে অ্যাকোয়াজেনিক প্লুরাইটাস থাকে, মানে আফটার টেকিং বাথ প্লুরাইটাস বাড়তে পারে। এছাড়া লিউকোমিয়া, লিম্ফোমা, মাইলোমা এগুলোর ক্ষেত্রেও পেশেন্ট ইচিং নিয়ে প্রেজেন্ট করতে পারে। এইচআইভি ইনফেকশনের ক্ষেত্রে ইউজুয়ালি সেকেন্ডারি ইনফেকশন বা আদার্স কোনো কজের কারণে ইচিং থাকে।
এর মধ্যে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ইসনোফিলিক ফলিকুলাইটিস আর একটা হচ্ছে সেবোথিক ডার্মাটাইটিস। এছাড়া ম্যালিগনেন্সি এবং সাইকোজেনিক কারণে আমাদের প্লুরাইটাস হইতে পারে। তাহলে সেকেন্ডারি কজেস অফ প্লুরাইটাস এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট খুবই। আবার হচ্ছে আমাদের ইসের জন্য ইম্পর্টেন্ট, যদি ক্লিনিক্যালি আমাদের যখন রোগী পাবো, কোনো পেশেন্ট যখন ইচিং নিয়ে প্রেজেন্ট করে, দেখা যায় কোনো স্কিন রেশন নেই, তাহলে সেকেন্ডারি কজেস অফ প্লুরাইটাস যেগুলা, এগুলাতে ইউজুয়ালি টিপিক্যাল স্কিন র্যাশ থাকে না। তাহলে উইথাউট স্কিন র্যাশ যদি পেশেন্ট সিভিয়ার স্কিন কমপ্লেন করে, তাহলে সেক্ষেত্রে এই কজগুলো চিন্তা করতে হবে। তাহলে তাদেরকে আপনি কি কি টেস্ট দিবেন? ফার্স্ট একটা সিবিসি দিতে হবে অবশ্যই। তাহলে একটা সিবিসি দিলে আপনি আইডিয়া পাবেন কি কি। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া সম্পর্কে আইডিয়া পাইতে পারেন, পলিসিথিমাস উবজারভেরা, লিউকোমিয়া সম্পর্কে আইডিয়া পাইতে পারেন, তারপর হচ্ছে মাইলোমা ফ্লু পাইতে পারেন। এরপর আমরা কি দেখবো, তাকে লিভার ফাংশন টেস্ট করতে হবে, অবস্ট্রাকটিভ কোনো প্যাটার্ন আছে কিনা। আর হচ্ছে রেনাল ফাংশন দেখতে হবে, তাকে পেশেন্টের সেরাম ক্রিয়েটিনিন, ইউরিয়া এগুলো চেক করতে হবে। পেশেন্টের ডায়াবেটিস আছে কিনা, তাহলে ব্লাড গ্লুকোজ চেক করতে হবে। একটা থাইরয়েড ফাংশন করতে দিতে হবে। তাহলে ইনিশিয়ালি এই টেস্টগুলো আমাদেরকে করে দেখতে হবে। তাহলে এগুলো আমরা যদি কোনো পেশেন্ট দেখি কোনো স্কিন র্যাশ টেস্ট নাই কিন্তু আপনার পেশেন্ট সিভিয়ার ইচিং হচ্ছে, তাহলে একদম ইনিশিয়ালি ফার্স্ট লাইন টেস্ট হিসেবে এই টেস্টগুলো অবশ্যই করতে হবে। আর লিম্ফোমার জন্য তো রুটিন টেস্ট করে বোঝা যাবে না, সেক্ষেত্রে পেশেন্টকে হিস্ট্রি নিতে হবে। পেশেন্টের ফিভার আছে কিনা, কোনো লিম্ফ নোড আছে কিনা আমাদের এক্সামিন করে দেখতে হবে, রিয়েলাইজ লিম্ফেনোপ্যাথি আছে কিনা। আরেকটা আমরা করতে সেটা হচ্ছে এলডিএস করতে পারি। এর পাশে কজেস অফ প্লুরাইটাস ইন প্রেগন্যান্সি। তাহলে ফার্স্ট যেটা পড়বেন সেটা হচ্ছে এমসিকিউ পড়বেন যে কি কারণে প্রেগন্যান্সি প্লুরাইটাস হতে পারে। একটা হচ্ছে পলিমরফিক ইরেকশন অফ প্রেগন্যান্সি, তারপর হচ্ছে অ্যাকিউট কোলেস্টেসিস অফ প্রেগন্যান্সি, পেমফিগার জেস্টেশনস, প্লুরাইগো জেস্টেশনস এন্ড প্লুরাইটিক ফলিকুলাইটিস। এর মধ্যে সিঙ্গেল বেস্ট আসে হচ্ছে প্রথম তিনটা। আলাদা করবেন কি হবে, পলিমরফিক ইরেকশন অফ প্রেগন্যান্সি এটা ইউজুয়ালি হয় ফার্স্ট ট্রাইমেস্টারে। আর স্কিন রেশগুলো কেমন থাকে, পলিমরফিক আর্টিকেরিয়াল প্যাপিউল থাকবে আর হচ্ছে প্ল্যাক থাকবে। তাহলে এই দুইটা পয়েন্ট মনে রাখলে হবে। অ্যাকিউট কোলেস্টেসিস অফ প্রেগন্যান্সি এটা হবে হচ্ছে থার্ড ট্রাইমেস্টারে। তাহলে প্রথমটা ছিল ফার্স্ট ট্রাইমেস্টার আর কোলেস্টেসিস হচ্ছে থার্ড ট্রাইমেস্টার। আর এখানে থাকবে কোলেস্টেসিস ফিচার থাকবে, মানে লিভার ফাংশনটা যেগুলো অ্যাবনর্মাল থাকবে। বেশি অ্যাবনর্মাল হবে কোনগুলো, মেনলি হচ্ছে এএলপিটা বেশি বাড়বে যেহেতু কোলেস্টেসিস হচ্ছে। তাহলে থার্ড ট্রাইমেস্টারে কোনো একটা পেশেন্ট ইচিং নিয়ে প্রেজেন্ট করছে, লিভার ফাংশন টেস্ট অ্যাবনর্মাল, মেইনলি এলপিটা বেশি বাড়ছে, তাহলে ডায়াগনোসিস আছে অ্যাকিউট কোলেস্টেসিস অফ প্রেগন্যান্সি। এবার হচ্ছে পেমফিগার্ড জেস্টেশনস। তাহলে পেমফিগার্ডগুলোতে আমরা বলছিলাম কি টেন্স ব্লিস্টার থাকে, তাহলে এই ক্ষেত্রে ব্লিস্টারিং লেশন থাকবে। এখানে স্পেশালি মনে রাখা লাগবে যেগুলো হয় ইউজুয়ালি পেরিয়াম্বিলিকাল। তাহলে তিনটা আলাদা করবো কিভাবে, যদি ফার্স্ট ট্রাইমেস্টারে একটা প্রেগনেন্ট ওম্যান প্রেজেন্ট করে আর্টিকেরিয়াল প্ল্যাক এন্ড প্যাপিউল নেই, তাহলে হচ্ছে পলিমরফিক ইরেকশন অফ প্রেগন্যান্সি। যদি থার্ড ট্রাইমেস্টারে অ্যাবনর্মাল লিভার ফাংশন টেস্ট এন্ড ইচিং এ প্রেজেন্ট করে, তাহলে অ্যাকিউট কোলেস্টেসিস অফ প্রেগন্যান্সি। যদি টেন্স ব্লিস্টারিং লেশনস অ্যারাউন্ড পেরিয়াম্বিলিকাল রিজিয়ন প্রেজেন্ট করে, তাহলে ডায়াগনোসিস হচ্ছে পেমফিগার্ড জেস্টেশনস। তাহলে এই তিনটে হচ্ছে পরীক্ষায় বেশি আসে, বাকি দুইটা দেখে রাখতে পারেন, অত বেশি আসে না পরীক্ষায়। এর বেশি ফটো সেন্সিটিভিটি অ্যান্ড ফটো অ্যাগ্রাভেটেড ডিজিজ। তাহলে ফটো সেন্সিটিভ ডিজিজগুলো ফার্স্টে নাম করতে হবে, কোন কোন ডিজিজে ফটো সেন্সিটিভ হয়, অনেকগুলো নাম দেওয়া আছে। এত কিছু যদি নাম করতে পারেন তাহলে নিচে কয়েকটা লিঙ্ক পড়ে লাগবে। ফার্স্ট হচ্ছে ড্রাগস, তাহলে কোন কোন ড্রাগ ফটো সেন্সিটিভ রিয়াক্ট করে এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাহলে থায়াজাইড, টেট্রাসাইক্লিন, ফ্লুরোকুইনোলন্স, কুইনিন এন্ড এনএসএড এগুলো ফটো সেন্সিটিভ স্কিন র্যাশ করতে পারে। এর মধ্যে আমরা বেশি ইউজ করি কোনগুলো, টেট্রাসাইক্লিন, ফ্লুরোকুইনোলন্স, এনএসএড, থায়াজাইডস এগুলো খুব কমনলি ইউজ করে, সো এগুলো পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট। বিশেষ করে থায়াজাইড এটা খুব যাই পরীক্ষায় আসে। এর বেশি কোন কোন ড্রাগ সিরোপলফাইরা করতে পারে এটা মুখস্থ করতে হবে। এর পাশে মেটাবলিক কজের মধ্যে দুইটা ইম্পর্টেন্ট আছে, একটা হচ্ছে পরফাইরিয়া আর একটা হচ্ছে পেলেগ্রা। পরফাইরিয়ার মধ্যে আবার অনেকগুলো টাইপ আছে, এর মধ্যে পরফাইরিয়া কিউটিনিয়া টার্ডা এন্ড ইরাইথ্রোপয়েটিক প্রোটোপরফাইরিয়া, এই দুটাতে হচ্ছে ফটোসেন্সিটিভ র্যাশ হতে পারে। আর পেলেগ্রা হতে পারে কি জন্য, ডিউ টু ভিটামিন বি থ্রি ডেফিসিয়েন্সি বা ট্রিপ্টোফ্যান ডেফিসিয়েন্সি কারণে হতে পারে। এগুলোতেও ফটো সেন্সিটিভ স্কিন র্যাশ ডেভেলপ করে। আর প্রি এক্সিস্টিং কন্ডিশনস যেগুলো আগে থেকে র্যাশ আছে সেগুলো
দেখা যাচ্ছে এক্সপোজার টু সানলাইটের র্যাশ বাড়তে পারলো। তাহলে এর মধ্যে তিনটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, লুপাস এরিথ্রোমেটাস রোজাসিয়া অ্যান্ড হচ্ছে ইরাইথোমা মাল্টিফর্মি। এর মধ্যে লুপাস এরিথ্রোমেটাস বেসেলি আর রোজাসিয়া এই জন্য অনেক বেশি কনফিউশন হতে পারে, আমরা একটু পর ডিসকাশন করবো। এই পাশে লেগ আলসার, তাহলে লেগ আলসার মেইনলি হচ্ছে তিনটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ডিউ টু ভেনাস ডিজিজ, ডিউ টু আর্টেরিয়াল ডিজিজ, আর একটা হচ্ছে ডিউ টু নিউরোপ্যাথি। তাহলে কোন ধরনের আলসার এটা আমাদের সিনারি দেখে আলাদা করতে হবে। তাহলে ফার্স্ট আমাদের কয়েকটা জিনিস দেখতে হবে, একটা হচ্ছে রিস্ক ফ্যাক্টর, দেন হচ্ছে সাইট, আর একটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ আলসার, এগুলো দেখে আমরা আলাদা করতে পারবো। লেগ আলসার ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর কি কি, একটা হচ্ছে ভেরিকোজ ভেইন, হিস্ট্রি অফ ডিভিটি, আর একটা হচ্ছে ওবেসিটি। ক্লিনিক্যাল ফিচার্স কেমন থাকবে, পেশেন্টগুলো ইউজুয়ালি প্রেজেন্ট করা হচ্ছে হেভিনেস অফ লেগস ফলোড বাই ইডিমা। এছাড়া পেশেন্টের হিমোসিডেনিক পিগমেন্টেশন থাকতে পারে, প্যালো অ্যান্ড ফার্নেস থাকতে পারে, সামটাইমস ভেনাস আর গ্রেভিটেশনাল এক্সেমা থাকতে পারে। একটা ইম্পর্টেন্ট ফিচার আছে লাইপোডার্মাটোস্ক্লেরোসিস। তাহলে এখানে কি থাকে পেশেন্টের, ফার্ম ইন্ডুরেশন ডিউ টু ফাইব্রোসিস অফ ডার্মিস এন্ড সাবকিউটিস হুইচ মে প্রডিউস দ্য ওয়েল নন ইনভার্টেড শ্যাম্পেন বটল অ্যাপিয়ারেন্স। তাহলে শ্যাম্পেন বটল ইউজুয়ালি কেমন থাকে, উপরের দিকে চিকন আর নিচের দিকে একটু মোটা থাকে, এত বেশি মোটা না আসলে। তাহলে এই ক্ষেত্রে হবে উল্টা অ্যাপিয়ারেন্সটা, নিচের দিকে চিকন থাকবে, উপরের দিকে একটু মোটা থাকবে, এটা বলা হচ্ছে ইনভার্টেড শ্যাম্পেন বটল অ্যাপিয়ারেন্স। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সাইট, এটা হয় কোথায়, মেইনলি মিডিয়াল লোয়ার লেগ, মানে সেটা বলে গেটার্স এরিয়া বলা হয়। তাহলে ভেনাস আলসারের ক্ষেত্রে আমরা দেখবো হচ্ছে পেশেন্টের ভেরিকোজ ভেইন আছে কিনা, ডিভিটি আছে কিনা, ওবেসিটি আছে কিনা। সেকেন্ড দেখবো হচ্ছে পেশেন্টের লাইপোডার্মাটোস্ক্লেরোসিস আছে কিনা, গ্রেভিটেশনাল এক্সিমা আছে কিনা, সাইট আছে মিডিয়াল লোয়ার লেগ কিনা। ভেনাস আলসারে কি কন্ডিশন ডেভেলপ করতে পারে, এখানে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, কন্টাক্ট অ্যালার্জিক ডার্মাটাইটিস হতে পারে, লাইপোডার্মাটোস্ক্লেরোসিস হতে পারে, এখান থেকে লিম্ফোইডেমা এবং হাইপারকার্ডস হতে পারে। আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, ইস কমার্শিয়াল কার্সিনোমা ডেভেলপ করতে পারে। এর পাশে আর্টেরিয়াল ডিজিজ এখানে যদি লেগ আলসারেশন হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি কি পাবো, ফার্স্ট হচ্ছে আমরা সাইড চিন্তা করি, তাহলে ভেনাস আলসার ছিল হচ্ছে মিডিয়াল লেগে বা ওভার দ্য মিডিয়াল মেলোল আছে ক্ষেত্রে, আর আর্টেরিয়াল লেগ আসলে হয় কোথায়, মেইনলি অ্যান্টেরিয়র পার্ট অফ লেগ, স্পেশালি শিন অল ফুট। এর সাথে কি থাকবে, পেশেন্টের আর্টেরিয়াল ডিজিজ হিস্ট্রি থাকতে পারে, ইন্টারমিডিয়েন্ট ক্লডিউশন থাকতে পারে, আলসারগুলো হবে ডিপ পেইনফুল অ্যান্ড পাঞ্চার্ড আলসার। যেহেতু এখানে আর্টেরিয়াল ওকুলেশন আছে, সো এই ক্ষেত্রে কি হবে, আমাদের পেরিফেরাল পালসগুলো অ্যাবসেন্ট থাকবে অথবা রিডিউস থাকবে, ফুডটা থাকবে কোল্ড, স্কিনগুলো থাকবে অ্যাট্রপি এবং হেয়ারলেস। আর রিস্ক মধ্যে কি কি থাকতে পারে, স্মোকিং, হাইপারটেনশন, ডায়াবেটিস, হাইপারলিপিডিমিয়া। নর্মালি যেগুলো কার্ডিওভাস্কুলার যে রিস্ক ফ্যাক্টরগুলো, এইগুলো পেশেন্ট থাকতে পারে। আর যদি ডিউটি নিউরোপ্যাথি হয়, তাহলে এক্ষেত্রে ইউজুয়ালি আমাদের মোস্ট কমন আছে ডায়াবেটিস, এছাড়া আদার্স যে পেরিফেরাল নিউরোপ্যাথি সেগুলোর কারণেও লেগ আলসার হতে পারে, যেমন লেপ্রোসি একটা কজ হতে পারে। সাইট কোথায় হয়, মেনলি যেগুলো ওয়েট বেয়ারিং এরিয়াস সাসেস হিল। তাহলে ভেনাস আলসার, আর্টেরিয়াল আলসার আর নিউরোপ্যাথি তিনটা সাইট হচ্ছে ডিফারেন্ট। ইনভেস্টিগেশনের মধ্যে আমাদের এই রিলেটেড যে কজগুলো আছে সেগুলো সবই এক্সপ্লোর করতে হবে। এটা ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে অ্যাঙ্কেল ব্রেকাল প্রেশার ইন্ডেক্স মেজার করা, এটা ট্রিটমেন্ট পারপাসের ক্ষেত্রে কাজে লাগবে। তাহলে কোনো পেশেন্ট যদি অ্যাঙ্কেল ব্রেকাল প্রেশার ইন্ডেক্স মোর দ্যান 0.8 থাকে, সেক্ষেত্রে আমরা কম্প্রেশন ব্যান্ডেজিং ইউজ করতে পারি, আর যদি এর কম থাকে তাহলে সেক্ষেত্রে ইউজ করা যাবে না। কজেস অফ লেগ আলসারেশন, এটা এমসিকিউর জন্য জাস্ট একটু রিডিং দেখে রাখতে পারেন। ভেনাস আলসার, আর্টেরিয়াল আলসার, ভেনাস ডিজিজ, আর্টেরিয়াল ডিজিজ, তারপরে হেমাটোলাইটিস ডিজিজ, এটা নিউরোপ্যাথি, টিউমার, ট্রমা, কোনটা কি কারণে হতে পারে, রিডিং পড়তে হবে একটু। তারপর গ্লুকোকর্টিকয়েড প্রিপারেশনে অ্যাকর্ডিং টু পোটেন্সি অ্যান্ড স্টেক, এটা পরীক্ষা এমসিকিউ আসতে পারে। এক্সাম্পল অফ মাইল্ড, মডারেট, পোটেন্ট অর ভেরি পোটেন্ট স্টেরয়েড। এবার সে রেটিনয়েডস। রেটিনয়েডস আমরা মেইনলি ইউজ করি দুইটা ডিজে, একটা হচ্ছে একনি আর একটা হচ্ছে সোরিয়াসিস, এই দুটো ডিজে বেশি ইউজ হয়।
রেটিনয়েডস থেকে পরীক্ষা আসে অ্যাডভার্স ইফেক্টস অফ রেটিনয়েডস, এটা পরীক্ষা এমসিকিউ আসে। তাহলে কি করতে হবে, একটা হচ্ছে ড্রাইনেস অফ স্কিন অ্যান্ড মিউকাস মেমব্রেন, অ্যাবনর্মাল লিভার ফাংশন টেস্ট, তারপর হচ্ছে ইনকেসড সেরাম ট্রাইগ্লিসাইড, মুড ডিসঅর্ডার, হাইপোথাইরয়েডিজম, আর সিস্টেমিক রেটিনয়েডসগুলো হচ্ছে টেরাটোজেনিক। তাহলে অ্যাডভার্স ইফেক্টগুলো মুখস্থ করতে হবে। স্কিন টিউমার, স্কিন টিউমারকে মেইনলি দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে মেলানোমা আর একটা হচ্ছে নন মেলানোমা স্কিন ক্যান্সার। নন মেলানোমাকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়, যেটা বেজাল সেল কার্সিনোমা, একটা হচ্ছে স্কোয়ার সেল কার্সিনোমা। মোস্ট কমন কোনটা? বেজাল সেল কার্সিনোমা। Then হচ্ছে melanoma is the cause of most skin cancer deaths. Ultraviolet ray is a complete carcinogen and is the main environmental risk factor for skin cancer. Melanoma usually arises on sites that are intermittently exposed to ultraviolet ray and exposed of episodes of sunburn. Immunosuppressed organ transplant recipients have a greatly increased risk of skin cancer, particularly squamous cell carcinoma. তাহলে এখান থেকে আমাদের কয়েকটা জিনিস মনে রাখা লাগবে। ফার্স্ট হচ্ছে মোস্ট কমন স্কিন ক্যান্সার কোনটা? বেজাল সেল কার্সিনোমা। ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্টের ক্ষেত্রে সবচেয়ে বেশি হয় কোনটা? স্কোয়ামাস সেল কার্সিনোমা। আর মোস্ট কমন কজ অফ ডেথ হচ্ছে মেলানোমা। তাহলে তিন ভাবে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে আলাদা করে। বেশি বেজাল সেল কার্সিনোমা, তাহলে এটা হচ্ছে মোস্ট কমন স্কিন ক্যান্সার, accounts for more than 70% of cases and these rarely metastasize. তাহলে বেজাল সেল কার্সিনোমা ইউজুয়ালি মেটাস্টেসিস হয় না। মেটাস্টেসিস সবচেয়ে বেশি হয় ম্যালিগন্যান্ট মেলানোমার ক্ষেত্রে, আর স্কোয়ামাস সেল কার্সিনোমাগুলো মেটাস্টেসিস হইতে পারে। সাইট কোথায়? মেইনলি হয় মডারেট সান এক্সপোজার এরিয়া, স্পেশালি ফেস অ্যান্ড these are slow growing. Clinical features: early basal cell carcinoma usually present as pale translucent papule or nodule with overlying superficial telangiectatic vessels. তাহলে এখানে ইম্পর্টেন্ট কি? ফার্স্ট হচ্ছে সাইট কোথায় হবে? ফেসে হবে। এগুলো হবে স্লো গ্রোয়িং, লেশনগুলো হবে প্যাপিউল বা নোডিউল, আর 4 নম্বর হচ্ছে টেলানজিয়েক্টেশন থাকবে। এই চারটা ফিচার মনে রাখা লাগবে। একটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে এগুলোর ক্ষেত্রে কি থাকে? রোল্ড পার্লিয়েস অ্যান্ড টেলানজিয়েক্টিক ভেসেলস। তাহলে 5 নম্বর মনে রাখা লাগবে হচ্ছে রোল্ড পার্লিয়েস থাকবে। তাহলে এই 5টা পয়েন্ট মনে রাখলে আমরা বেজাল সেল কার্সিনোমা ডায়াগনোস করতে পারবো। ট্রিটমেন্টের ক্ষেত্রে ট্রিটমেন্ট অফ চয়েস হচ্ছে সার্জিক্যাল এক্সট্রাকশন। স্কোয়ামাস সেল কার্সিনোমা মেইনলি হয় কাদের? chronically sun exposed sites in light skin population. একটা ইম্পর্টেন্ট হচ্ছে immunosuppressed patients such as organ transplant recipient. তাহলে organ transplant recipient পেশেন্টগুলোর ক্ষেত্রে মোস্ট কমন স্কিন ক্যান্সার হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা। রিস্ক ফ্যাক্টর মধ্যে কি কি আছে? এল্ডারলি মেল, স্মোকিং, ক্রনিক সান এক্সপোজার, ইমিউনোসাপ্রেশন, এইচআইভি ইনফেকশন, আর দুইটা প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন আছে, অ্যাক্টিনিটিক কেরাটোসিস আর একটা হচ্ছে বাউন্স ডিজিজ। প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশনের এক্সাম্পল অনেক পরীক্ষায় আসে। Clinical features usually occurs on chronically sun-exposed sites such as bald scalp, top of ears, face and back of hands. তাহলে সাইডগুলো মনে রাখা লাগবে কোন কোন সাইডে বেশি হয়। প্রেজেন্টেশন কেমন থাকে? ইরাইথোমেটাস, ইনফিল্ট্রেটেড ওপেন ওয়ার্টি নোডুল অফ ব্ল্যাক দ্যাট মে আলসারেট। তাহলে এখানে কোনো টেলানজিয়েক্টেশন কিন্তু থাকবে না। তারপরে এজগুলো কিন্তু রোল্ড এজ থাকবে না। তাহলে এগুলো দেখে বেজাল সেল কার্সিনোমা, স্কোয়ামাস সেল কার্সিনোমা এই দুটো আলাদা করা যাবে। ম্যানেজমেন্ট হচ্ছে একই, কমপ্লিট সার্জিক্যাল এক্সট্রাকশন। ডিটেলস না করলে হবে, ট্রিটমেন্ট এত বেশি ইউজুয়ালি আসে না। তারপর সে অ্যাক্টিনিক কেরাটোসিস এবং বায়োনিক ডিজিজ, এগুলো হচ্ছে বললাম কি প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন, এবং দিস ক্যান প্রিডিসপোজ টু স্কোয়ামাস সেল কার্সিনোমা। ডিটেলস না পড়লে সমস্যা নেই। এরপর মেলানোমা, তাহলে দিস আর ম্যালিগন্যান্ট টিউমার অফ এপিডার্মাল মেলানোসাইটস। রিস্ক ফ্যাক্টর কি কি থাকতে পারে? ফেয়ার স্কিন, ফ্রেকলস অ্যান্ড রেড হেয়ার, নাম্বার অফ নেভি, তারপর হচ্ছে ইন্টারমিডিয়েন্ট সানলাইট এক্সপোজার সাচ অ্যাজ রিক্রিয়েশনাল টাইম ইন সানবার্ন অর সানবেড ইউজ। তাহলে ক্রনিক্যালি সান এক্সপোজড এরিয়ার ক্ষেত্রে আমাদের রিস্ক বেশি ছিল স্কোয়ামাস সেল কার্সিনোমা, আর যাদের হচ্ছে ইন্টারমিডিয়েন্ট সানলাইট এক্সপোজার থাকে
তাদের ক্ষেত্রে বেশি হয় মেলানোমা। কমন হয় কোথায়? লেগ ইন ফিমেলস অ্যান্ড ব্যাক ইন মেল পেশেন্ট। Any change in navy or development of new lesion should be assessed to exclude malignancy. আর এর আগে আমরা প্রথমে মেলানোমা ফিচার্স পড়ে আসছিলাম, অ্যাসিমেট্রি, তারপর হচ্ছে বর্ডার ইরেগুলার, কালার ইরেগুলার, তারপর ডায়ামিটার, তারপর হচ্ছে এলিভেটেড লেশনস, তারপর পেশেন্ট যদি উজিং থাকে, ইচিং থাকে, নিউ স্কিন লেশন চেঞ্জ থাকে, মার্জিন গুলা যদি নর্মাল যে মার্জিন এটা যদি না থাকে, তাহলে এই ফিচার্স গুলো আছে কিনা এটা আমাদের দেখতে হবে। মেলানোমার মধ্যে লাইট স্কিন পপুলেশনের ক্ষেত্রে মোস্ট কমন হচ্ছে সুপারফিশিয়াল স্প্রেডিং মেলানোমা। তাহলে মেলানোমার বেশ একটা টাইপ আছে, যেমন সুপারফিশিয়াল স্প্রেডিং মেলানোমা, নোডুলার মেলানোমা, লেন্টিগো ম্যালিগনা মেলানোমা, একরাল পামোপ্ল্যান্টা মেলানোমা, তারপর আছে সাবাঙ্গুয়াল মেলানোমা। তাহলে এর মধ্যে সবচেয়ে কমন হচ্ছে কোনটা? সুপারফিশিয়াল স্প্রেডিং মেলানোমা। These are slowly enlarging macular pigmented lesions with increasing irregularity in shape and pigment. তাহলে আমাদের কয়েকটা জিনিস দেখতে হবে মেলানোমার ক্ষেত্রে। একটা হচ্ছে পিগমেন্টেড লেশন কিনা, তারপরে অ্যাসিমেট্রিক্যাল কিনা, মার্জিন কেমন, কালার কেমন, তারপর হচ্ছে কালার বা মার্জিন বা সাইজ রিসেন্ট কোনো চেঞ্জ হইতেছে কিনা। তাহলে এই টাইপের ফিচার্স গুলো থাকলে সেক্ষেত্রে আমরা মেলানোমা কনসিডার করতে পারবো। দেন হচ্ছে নোডুলার মেলানোমা। নোডুলার মেলানোমার ক্ষেত্রে ইম্পর্টেন্স কেন? These are the tumors with greater metastatic risk, rapidly growing nodule that may bleed or ulcerate. তাহলে ম্যালিগনেন্ট এই মেটাস্ট্যাটিক পোটেনশিয়াল সবচেয়ে বেশি হচ্ছে নোডুলার মেলানোমার ক্ষেত্রে। এর বেশি ক্লাসিফিকেশন অফ কিউটেনাস ম্যালিগনেন্ট মেলানোমা। তাহলে মেলানোমা কোনগুলো মেটাস্টেসিস করতে পারে আর কোনগুলো মেটাস্টেসিস করে না, কোনগুলো, এটা আলাদা আলাদা এমসিকিউ আসতে পারে পরীক্ষায়, দেখে নিবে। আচ্ছা, ডায়াগনোসিস ক্ষেত্রে আমাদের একটা স্কোরিং সিস্টেম মনে রাখা লাগবে। ব্রেসলো থিকনেস অফ টিউমার, এটা কেন ইম্পর্টেন্ট? ফর ম্যানেজমেন্ট অ্যান্ড প্রগনোসিস। তাহলে এটা অবশ্যই পরীক্ষা আসে ম্যালিগনেন্ট মেলানোমার ক্ষেত্রে ট্রিটমেন্ট পারপোজে, প্রগনোসিস পারপোজে আমরা কি দেখি? তাহলে ব্রেসলো থিকনেস অফ স্কিন, এই থিকনেস অফ টিউমার। এফিসি কেরাটোক্যান্থোমা, এটা হচ্ছে পার্ট 1 পরীক্ষা খুব একটা লাগে না, পার্ট 2 পরীক্ষা হলে তো খুব আসে, ছবিগুলো দিয়ে দেয়। মেইন ফিচার্স কি কি থাকে? একটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে র্যাপিড গ্রোথ ওভার উইকস টু মান্থস, আর একটা হচ্ছে সাবসিকুয়েন্ট স্পন্টেনাস রেজলিউশন। ইউজুয়ালি হয় কোথায়? সেন্ট্রাল ফেসে অ্যান্ড উইথ ক্রনিক সান এক্সপোজার। তাহলে কার্সিনোমার সাথে স্কিন ক্যান্সারের সাথে কেরাটোক্যান্সার একটা ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়েশন হচ্ছে এটা গ্রোথ থাকবে র্যাপিডলি এবং স্পন্টেনাস রেজলিউশন হতে পারে। আর একটা ইম্পর্টেন্ট এবং ক্যারেক্টারিস্টিক যে স্কিন লেশনের ফিচার্স বা অ্যাপিয়ারেন্স, এটা কেমন থাকে? আইসোলেটেড ডোম শেপ নোডিউল ওপেন অফ 5 সেন্টিমিটার or more in diameter with a central keratin plaque। যেটা লেশন থাকে হচ্ছে ডোম শেপড আর কি, আর সেন্ট্রালে একটা কেরাটিন প্লাক থাকে। অনেকটা দেখতে হচ্ছে যে আগ্নেয়গিরি গুলো যেমন দেখা যায়, অনেকটা আগ্নেয়গিরির মতো রকম থাকে, উঁচু একটা লেশন, মাঝখানটা ফাঁকা টাইপের। ক্লিনিক্যালি অ্যান্ড হিস্টোলজিক্যাল ডিলেশন ওপেন রিসেম্বলস ইস কমার্শিয়াল কার্সিনোমা। তাহলে একটা হচ্ছে বিনাইন কন্ডিশন কিন্তু দেখতে হইতে পারে ম্যালিগনেন্সির মতো। সো এটাকে ডিফারেন্সিয়েট করাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ দুইটা ট্রিটমেন্ট প্ল্যান করে সব কিছু আলাদা থাকে অনেক সময়। এবার ফিজিক্যালস লেন্টিকো এগুলো খুব একটা আসে না পরীক্ষায়। এবার সেই ইমপেডিগো। ইমপেডিগো হচ্ছে হাইলি কন্টাজিয়াস সুপারফিশিয়াল ব্যাকটেরিয়াল স্কিন ইনফেকশন। দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ব্লাস, একটা হচ্ছে নন ব্লাস। ব্লাসটা মেইনলি আছে স্টেফাইলোকক্কাস অরিয়াস দিয়ে এবং এপিডার্মোলাইটিক টক্সিন দিয়ে। আর নন ব্লাস যেটা, সেটা স্টেফাইলোকক্কাস বা স্টেফাইলোকক্কাস যে কোনোটা দিয়ে হতে পারে। নন ব্লাস ইমপেডিগো যেটা, এখানে কি থাকে? ড্রাইড এক্সুডেট থাকে, গোল্ডেন ক্যাস্টিং থাকতে পারে। ব্লাস ডিজিজের ক্ষেত্রে ইনভলভ করে ডিউ টু হাই সরি ব্লাস ডিজিজ হয়েছে ডিউ টু এপিডার্মোলাইটিক টক্সিন দিয়ে। এবং এখানে মেইন সমস্যা কি হয়? ডেসমোগ্লেন যেটা থাকে, এটাকে ক্লিক করে টক্সিনটা। এর ফলে কি হয়? স্কিনে যে লেয়ারগুলো থাকে এগুলো স্প্লিটিং হয়ে যায় এবং ফ্লুইড ফিল্ড ডিস্টার্ব ফর্মেশন হয়।
কমন সাইট কোথায় কোথায়? ফেস, স্ক্যাল্প এন্ড লিম্বস। ট্রিটমেন্টের মধ্যে হচ্ছে যদি মাইল্ড লোকালাইজ ডিজিজ থাকে সেক্ষেত্রে আমরা ইউজ করবো হচ্ছে টপিক্যাল যে ড্রাগগুলো আছে, যেমন মিউপিডিসন, মিউপিরোসিন, ফিউসিডিক অ্যাসিড। আর সিভিয়ার ডিজিজ হলে সেক্ষেত্রে আমরা ওরাল অ্যান্টিবায়োটিক ইউজ করতে পারি, লাইক ফ্লুক্লোক্সাসিলিন আর ক্লেরিথ্রোমাইসিন। তাহলে ইম্পেডিগো ট্রিটমেন্ট অনেক সময় পরীক্ষা আসে, এখান থেকে এই লাইনটা মনে রাখলে যে গোল্ডেন ক্যাস্টিং, এই কথাটা সব পরীক্ষায় মেনশন করা থাকে। হিস্টোপ্যাথোকক্কাল স্কার্লেট স্কিন সিনড্রোম, তাহলে এটা আমরা ইনফেকশাস ডিজিজ পড়ার সময় অলরেডি আমরা পড়ে আসছি। এটা হয়ে আছে ডিউ টু এপিডার্মোলাইটিক টক্সিন। তাহলে ইম্পেডিগো এবং হিস্টোপ্যাথোকক্কাল স্কার্লেট স্কিন সিনড্রোম দুইটা ক্ষেত্রে মোটামুটি সেম। মেইনলি হয় কাদের? চিলড্রেনের ক্ষেত্রে, পার্টিকুলারলি নিওনেটস। The same toxins are implicated in bullous impetigo, which is a localized form of historecoccal scarlet skin syndrome. And দুইটা ক্ষেত্রেই পজিটিভ অর্গানিজম সেম, টক্সিনও সেম, পার্থক্য হচ্ছে একটা হচ্ছে লোকালাইজড ফর্ম আর একটা হচ্ছে জেনারেলাইজড ফর্ম। এটা খুব বেশি দরকার নেই। টক্সিক শক সিনড্রোম, এটা আমরা ইনফেকশন ডিজিজে পড়ে ফেলছি। এবার ফলিকুলাইটিস, ফারাঙ্কলস অ্যান্ড কার্বাঙ্কলস। তাহলে যদি সুপারফিশিয়াল হেয়ার ফলিকল ইনফ্লামেশন হয় এটাকে আমরা বলতেছি ফলিকুলাইটিস, আর যদি ডিপ ইনফ্লামেশন হয় তাহলে এটাকে বলা আছে ফারাঙ্কলস অ্যান্ড কার্বাঙ্কলস। ফারাঙ্কল এবং কার্বাঙ্কলের কিছু ক্যারেক্টারিস্টিক্স আবার আলাদা করে দেওয়া আছে। ফারাঙ্কল কি, এটাকে কি বলতেছে? অ্যাকিউট স্টেফিলোকোকাস অরিয়াস ইনফেকশন অফ হেয়ার ফলিকল ইউজুয়ালি উইথ নেক্রোসিস। কোথায় কোথায় হয়? বডি যে কোনো সাইড ইনভলভমেন্ট হতে পারে। কমন সাইড আছে নেক, বাটক অ্যান্ড অ্যানোজেন্টাল এরিয়াস। কার্বাঙ্কল হচ্ছে ডিপ স্টেফিলোকোকাস অরিয়াস ইনফেকশন অফ এ গ্রুপ অফ কন্টাজিয়াস হেয়ার ফলিকলস। আর এটা বেশি কাদের ক্ষেত্রে? যাদের ক্ষেত্রে ইমিউনো সাপ্রেশন থাকে, লাইক ডায়াবেটিস, তারপর হচ্ছে স্টেরয়েড ড্রাগস পাইতেছে তারা, অথবা দেখা যাচ্ছে এইচআইভি পেশেন্ট। আরেকটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে এগুলো থাকে এক্সটেন্সিভলি টেন্ডার নোডুল থাকে এগুলোর ক্ষেত্রে। কমন সাইড হচ্ছে একই রকম, নেক, শোল্ডার আর হিপস। আর সাথে থেকে সিভিয়ার কনস্ট্রাল সিমটমস থাকতে পারে। এর পাশে সেলুলাইটিস অ্যান্ড ইরাইসিপেলাস। তাহলে এখানে কয়েকটা জিনিস আমাদের জানা লাগবে। ফার্স্ট হচ্ছে সাইড। তাহলে ইরাইসিপেলাসটা হয় কোথায়? মেইনলি ফেসে, আর সেলুলাইটিস থাকে মেইনলি লেগসে। আরেকটা ডিফারেন্সিয়েটিং পয়েন্ট হচ্ছে ইরাইসিপেলাস গুলো টিপিক্যাল থাকে হচ্ছে ওয়েল ডিফাইন্ড এজ থাকে, আর সেলুলাইটিস থাকে ইল ডিফাইন্ড এজ। তাহলে সেলুলাইটিস ক্ষেত্রে এজ গুলো খুব একটা ভালো বোঝা যায় না। তারপর হচ্ছে এগুলো সাইড কোথায়? সেলুলাইটিস থাকে হচ্ছে সাবকিউটাস টিস্যুতে, আর ইরাইসিপেলাসটা মেইনলি ইনভলভমেন্ট করে ডার্মিস এন্ড আপার সাবকিউটাস টিস্যু। ট্রিটমেন্ট হচ্ছে দুইটা ক্ষেত্রে সেম, আইভি ফ্লুক্লোক্সাসিলিন। কি কি কমপ্লিকেশন হতে পারে? লিম্ফোডেমা, সেপসিস, ক্যাভার্নাসাইনাস থ্রোম্বোসিস এন্ড গ্লোমেরুলোনেফ্রাইটিস। তাহলে যদি ফেসে ইনফেকশন হয়, বিশেষ করে ইরাইসিপেলাস হয়, তাহলে সেক্ষেত্রে ক্যাভার্নাসাইনাস থ্রোম্বোসিস দিক থেকে বেশি। আর এছাড়া স্কিন ইনফেকশন থেকে গ্লোমেরুলোনেফ্রাইটিস হতে পারে। তাহলে পোস্ট স্টেরোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস, এটা ক্ষেত্রে আমরা বলছিলাম যে দুইটা হিস্ট্রি থাকতে পারে পেশেন্টের প্রিসিডিং। একটা হচ্ছে সোর থ্রোট থাকতে পারে অথবা স্কিন ইনফেকশন থাকতে পারে। এরপর হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াল ইনফেকশন। তাহলে মাইক্রোব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রে আমাদের তিনটা জিনিস মেইনলি লাগবে। একটা হচ্ছে লেপ্রোসি, দেন হচ্ছে টিবি, আর থার্ড হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম মেরিনা। লেপ্রোসি ক্ষেত্রে আমরা জানি কি থাকে? হাইপোপিগমেন্টেড অরিয়াথোমেটাস প্যাচ থাকতে পারে, ইউজুয়ালি হাইপোপিগমেন্টেডটা আমরা বেশি দেখি। সাথে কি থাকবে মেইন ফিচার? অল্টার্ড অর লস অফ সেন্সেশন। তাহলে হাইপোপিগমেন্টেড অ্যানেস্থেটিক প্যাচ, এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ লেপ্রোসি। টিবির ক্ষেত্রে কি কি থাকতে পারে? ফার্স্ট হচ্ছে রেড ব্রাউন স্কারিং ইনফ্লামেটরি প্লেক থাকতে পারে, এটা হচ্ছে লুপাস ভালগারিস। এরপর থাকতে হচ্ছে স্ক্রোফুলোডার্মা। থার্ড হইতে পারে হচ্ছে টিউবাকুলিটস অর ইরাইথোমা ইন্ড্রোটাম। আরেকটা হচ্ছে এখানে একটা দেওয়া হয় নাই, ইরাইথোমা নোডোসামা থাকতে পারে।
ডায়াস্কোপি করলে আমরা কি পাবো? ডায়াস্কোপি মেইনলি হচ্ছে আমরা দেখি হচ্ছে গ্লাস স্লাইড দিয়ে প্রেসারাইজ করে দেখায়। ডায়াস্কোপি করলে পাওয়া যাবে হচ্ছে অ্যাপেল জেলি অ্যাপিয়ারেন্স। অ্যাপেল জেলি অ্যাপিয়ারেন্সটা পাওয়া যায় কিসের জন্য? ডিউ টু গ্রানুলোমাটাস লেশন। তাহলে টিভির ক্ষেত্রে আমরা কি কি স্ক্রিনেশন পাই? এটা অনেক এমসিকিউ আসতে পারে। তারপর ডায়াস্কোপি বা গ্লাস স্লাইড দিয়ে দেখলাম আমরা কি অ্যাপিয়ারেন্স পাই, এটা অনেক পরীক্ষা লাগে। আরেকটা হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম মেরিনাম। এটা হয় কাদের ক্ষেত্রে? তারা হচ্ছে ফিশ ট্যাঙ্ক পরিষ্কার করে যারা। তাহলে পরীক্ষায় এই কথাটা আমাদেরকে মেনশন করা থাকতে পারে, ফিশ ট্যাঙ্ক ক্লিনার। এরপর সে প্যাপিলোমা ভাইরাস অ্যান্ড ভাইরাল ওয়ার্ড। এটাও পরীক্ষা খুব একটা আসে না, জাস্ট একটু মনে রাখতে হবে যে ওয়ার্ডগুলো হয় ডিউ টু হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। মোলাস্কাম কন্টাজিয়াসাম, এটা পরীক্ষা একটু আসে। এটা হয় বাই ডিএনএ পক্স ভাইরাস, ইউজুয়ালি হয় বাচ্চাদের ক্ষেত্রে, পার্টিকুলারলি দোজ উইথ অ্যাটোপিক ডার্মাটাইটিস। আর অ্যাডাল্ট পেশেন্ট হলে ইউজুয়ালি যারা সিভিয়ার ইমিউনো কম্প্রোমাইজ থাকে, যেমন এইচআইভি পেশেন্টের ক্ষেত্রে হতে পারে। এখানে ফিচার্সের লাইনটা মনে রাখা লাগবে, এটা পরীক্ষা আসে। ডোম শেপড আম্বলিগেটেড স্কিন কালার প্যাপিউলস উইথ সেন্ট্রাল পাংটা, একটা লাইন মনে রাখলে হবে। তাহলে মোলাস্কাম কন্টাজিয়াসামের স্কিনেশনের খুবই ক্লাসিক্যাল দেখতে, এটা পরীক্ষায় কমনলি আসে। তাহলে কাদের ক্ষেত্রে বেশি হবে? একটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে, আর একটা হচ্ছে এইচআই পেশেন্টের ক্ষেত্রে। লেশনগুলো এরকম মাল্টিপল লেশন থাকে, ফ্লেশ কালার বা পিঙ্ক কালার লেশন, সাথে হচ্ছে আম্বলিকেট থাকে, মানে সেন্ট্রাল এরিয়াটা ডিপ্রেস থাকে। লেশনগুলো দেখে বোঝা যাচ্ছে। তাহলে এরকম মাল্টিপল লেশন যদি থাকে, সেন্ট্রাল এরিয়া যদি এরকম ডিপ্রেস থাকে, এটা হচ্ছে মোলাস্কাম কন্টাজিয়াসাম। এরপর সে অল, তাহলে এটা হচ্ছে রিস্ক কাদের বেশি? হচ্ছে ফার্মার বা অকুপেশনাল রিস্ক ফ্যাক্টর আছে, তাদের কন্ট্যাক্ট উইথ শিপস অ্যান্ড গোট, ছাগল এবং ভেড়া। এগুলোর ক্ষেত্রে কি হয়? সিগনিফিক্যান্ট ইনফ্লামেশন অ্যান্ড নেক্রোসিস। তাহলে স্কিন লেশনস ইন ফার্মার্স বা ইন কন্ট্যাক্ট উইথ অ্যানিমেলস, এক্ষেত্রে আমাদের ইম্পর্টেন্স হচ্ছে দুইটা। এর আগে আমরা একটা পড়ে আসছি ইন্টারডিজে অ্যানথ্রাক্স। অ্যানথ্রাক্স হচ্ছে যাদের অ্যানিমেল কন্ট্যাক্ট থাকে তাদের ক্ষেত্রে বেশি, ওয়ালস যেটা এটাও অ্যানিমেল কন্ট্যাক্ট ক্ষেত্রে বেশি হয়। তাহলে এই দুটো আলাদা করতে হবে কি হবে, এটা একটু আমাদের জানা লাগবে। তাহলে অ্যানথ্রাক্সের ক্ষেত্রে আমরা কি বলছিলাম যে ব্ল্যাক এশকার ফর্মেশন হয়। তাহলে ওয়ালসের ক্ষেত্রে এই ধরনের কোনো এশকার থাকবে না। তারপরে অ্যানথ্রাক্স গুলো ইউজুয়ালি হয় পেইনলেস, আর ওয়ালস হবে পেইনফুল। অ্যানথ্রাক্সের ক্ষেত্রে আমরা বলছিলাম যে এক্সটেন্সিভ অ্যান্ড ডিসপ্রপোর্শনেট এডিমা থাকবে, মানে অনেক বেশি সোলেন থাকবে, অনেক বেশি এডিমাস থাকবে, কিন্তু ইউজুয়ালি তেমন কোনো পেইন থাকে না। আর ওয়ালসের ক্ষেত্রে ইডিমা থাকবে খুবই মাইল্ড, কিন্তু পেইনফুল থাকবে। তাহলে এই তিনটা ফিচার্স দেখে আমরা ওয়ালস এবং অ্যানথ্রাক্স আলাদা করতে পারবো। দুইটা ডিফারেন্সিয়েশন ইম্পর্টেন্ট কেন? কারণ দুইটার ক্ষেত্রে হচ্ছে অকুপেশনাল রিস্ক ফ্যাক্টর সেম আর কি, মানে অ্যানিমাল কন্ট্যাক্টের ক্ষেত্রে বেশি হয়। এবার আসি ফাঙ্গাল ইনফেকশনস। ফাঙ্গাল ইনফেকশন মেইনলি হচ্ছে তিন ধরনের ফাঙ্গাস দিয়ে। এটা হচ্ছে মাইক্রোস্পোরাম, এটা হচ্ছে ট্রাইকোফাইটন, এটা হচ্ছে এপিডার্মোফাইটন। ফাঙ্গাল ইনফেকশন আসলে সুপারফিশিয়াল এবং ডিপ দুই ধরনের হতে পারে। ডিপটা এখানে ডিসকাস করা হয়নি, ডিপটা হচ্ছে ইনফেকশন ডিজিজের মধ্যে আলাদা করে ডিসকাস করা হয়েছে। আর এখানে মেইনলি ডিসকাশন করা হয়েছে সুপারফিশিয়াল ফাঙ্গাল ইনফেকশনটা। তাহলে সাইট অনুসারে নাম হয় ডিফারেন্ট। যদি স্কিন ইনভলভমেন্ট করে মেইনলি, তাহলে সেটা টিনিয়া কর্পোরিস, স্কাল্পের ক্ষেত্রে টিনিয়া ক্যাপিটিস, গ্রোইনে হলে টিনিয়া ক্রুরিস, টিনিয়া পেডিস হচ্ছে ইন কেস অফ ফুড ইনভলভমেন্ট, অ্যান্ড নেইল ইনফেকশন হলে সেটা বলে অনাইকোমাইকোসিস। ডায়াগনোস করার জন্য আমরা স্কিন স্ক্র্যাপিং, হেয়ার প্লাকিং বা নেইল ক্লিপিংস থেকে স্যাম্পল নিতে পারি। টিনিয়া কর্পোরিস এটা আমরা অলরেডি ডিসকাশন করছিলাম যে এগুলো কি করে, স্কেলি স্কেলি স্কিন র্যাশ করে। তাহলে অন্যান্য স্কেলি স্কিনের সাথে ডিফারেন্স আছে কি? এগুলোর ক্ষেত্রে ওয়েল ডিফাইন্ড এজ থাকবে আর সেন্ট্রাল ক্লিয়ারিং থাকবে। ইউজুয়ালি অ্যাসিমেট্রিক্যাল থাকবে, সিঙ্গেল থাকতে পারে, মাল্টিপল থাকতে পারে, বডি যে কোনো সাইডে হতে পারে। এরপর অনাইকোমাইকোসিস, তাহলে এটা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন অফ নেইল প্লেট। কি কি সেন্স থাকতে পারে? ইয়েলো ব্রাউন নেইল ডিসকালেশন থাকতে পারে, ক্র্যাম্বলিং, থিকেনিং আর সাবাঙ্গল হাইপারকিউটিস থাকতে পারে।
তাহলে অনেকোমাইকোসের সাথে কনফিউশন হতে পারে কিসে, যদি সোরিয়াটিক নেইল সেলস থাকে। সোরিয়াটিক নেইল সেলের সাথে অনেক সময় কনফিউশন হতে পারে। এরপরে লাস্ট আছে পিটারিয়াসিস ভার্সিকালার। তাহলে এটা হয় ইউজুয়ালি বাই মেলাসেজিয়া গ্লোবোসা। বেশি হবে কাদের ক্ষেত্রে, যারা হচ্ছে ওয়ার্ম এবং হিউমিড ক্লাইমেটে থাকে। আর হচ্ছে যদি ইমিউনো কম্প্রোমাইজ থাকে তাহলে সেক্ষেত্রে সিভিয়ার এবং পারসিস্টেন্ট হতে পারে। ফিচার্স কি থাকবে, আমরা বলছিলাম ভার্সিকালের ক্ষেত্রে দুইটা থাকতে পারে, হাইপোপিগমেন্টেড অ্যান্ড ওকেশনালি হাইপার পিগমেন্টেড স্কিন র্যাশ থাকতে পারে। ইউজুয়ালি হয় হচ্ছে আপার ট্র্যাঙ্কে। আর একটা ইম্পর্টেন্ট ফিচার আছে, হাইপোপিগমেন্টেশন ইজ মোর অবভিয়াস আফটার সান এক্সপোজার অ্যান্ড ট্যানিং। তাহলে এই কথাগুলো এসব পরীক্ষায় মেনশন করা থাকতে পারে। যখন একটা পেশেন্ট আসছে, তার আপার ব্যাক হচ্ছে এখন কিছু স্কিন র্যাশ আছে, হাইপোপিগমেন্টেড কিছু হাইপোপিগমেন্টেড স্কিন র্যাশ আছে। রিসেন্টলি সে দেখা যাচ্ছে হচ্ছে বিচে বা কোথাও ট্রাভেলিং করছে যেখানে তার সান এক্সপোজার হয়েছে, এবং এরপর দেখা গেছে তার লেশনটা আরো বেশি প্রমিনেন্ট। ডায়াগনোসিস কি, ডায়াগনোসিস পিটারিয়াসিস ভার্সিকালার, অর্গানিজম কোনটা, মেলাসিজম গ্লোবোসা। ট্রিটমেন্টটা অনেক সময় পরীক্ষায় মাঝে আসে। তাহলে এক্ষেত্রে ট্রিটমেন্ট অপশন আছে সেলেনিয়াম সালফাইড বা কিটোকোনাজল শ্যাম্পু। আর যদি বেশি সিরিয়াস হয় সেক্ষেত্রে আমরা সিস্টেমিক অ্যান্টিফাঙ্গাল ইউজ করতে পারি। তাহলে ডার্মাটোলজি থেকে আমাদের ফার্স্ট পেপারে এগুলো ইম্পর্টেন্ট টপিকস। তাহলে এখান থেকে আমরা বেশি ইম্পর্টেন্ট পাইলাম হচ্ছে বেজাল সেল কার্সিনোমা, স্কোয়ামাল কার্সিনোমা, মেলিগন্যান্ট মেলানোমা মানে স্কিন ক্যান্সারগুলা। এরপর হচ্ছে লাস্টে হলাম পিটারিয়াসিস ভার্সিকালার। এরপর স্কেলি র্যাশ এর ডিফারেনশিয়ালস কি কি আছে, তারপর ইচিং এর ডিফারেনশিয়ালস কি কি আছে, অ্যান্ড অ্যানাটমি ফিজিওলজি অফ স্কিন থেকে কিছু পয়েন্ট। এখান থেকে এই কয়েকটা টপিকস পড়লে মোটামুটি কভার হয়ে যাবে। আরেকটা হচ্ছে মোলাস্কাম কন্টাজিয়াসাম। তাহলে ডার্মাটোলজির ইম্পর্টেন্ট টপিকসের বেশিরভাগই হচ্ছে পার্ট 2 যেটা, তাহলে 2 নম্বর যে পার্টটা এখানে হচ্ছে বেশিরভাগ ইম্পর্টেন্ট টপিকসগুলো রয়েছে। ফার্স্ট পেপারেও কিছু ইম্পর্টেন্ট টপিকস রয়েছে। তো আজকে আমাদের ডিসকাশন এই পর্যন্তই। তাহলে কালকে সকালে হয়তো আমরা পার্ট 2টা ডিসকাশন করবো। তাহলে পার্ট 2 ক্ষেত্রে একটু ভালো করে পড়া লাগবে, কারণ পার্ট 2 তাতে টপিকসগুলো বেশি ইম্পর্টেন্ট, পার্ট 1 এ এত বেশি ইম্পর্টেন্ট টপিকস নাই। তাহলে কালকে 11টা বা 11:30 দিকে আমরা ইনশাল্লাহ পার্ট 2টা ডিসকাস করবো। ঠিক আছে, আজকে ক্লাস এ পর্যন্তই।